Hello, my dear students. Welcome back to this special English class from home. Today, I am going to discuss a poem, and that is Sonnet number 18 by William Shakespeare. So, get ready with an exercise book, a pen, and of course, your textbook, and that should be opened at the poem Sonnet number 18 by William Shakespeare. First, let me share you with a few words about William Shakespeare. Anybody who has gone to school is familiar with the name of William Shakespeare. Needless to say, William Shakespeare was the greatest poet and playwright of England, and he is considered to be one of the greatest poets of all time in the history of world literature. তোমরা ক্লাস 11-এও শেক্সপিয়ারের কিছু নাটকের গল্প তোমরা পড়েছো. Shakespeare was basically a playwright or a dramatist, and he wrote 37 plays for which he is famous throughout the world even today. He was born in the year 1564 and he passed away in 1616. এবং শেক্সপিয়ারের এই নাটকগুলো এতই বিখ্যাত যে সেগুলো এখনও সারা পৃথিবী জুড়ে স্কুল কলেজে বা ইউনিভার্সিটিতে পড়ানো হয়. সারা পৃথিবীতে শেক্সপিয়ারের নাটক বিভিন্ন ভাষায় অভিনয় করা হয় এবং এখনও শেক্সপিয়ারের নাটকগুলোকে কিন্তু ফিল্মে রূপান্তরিত করা হয় এবং অনেক শেক্সপিয়ারের অনেক নাটকের উপর কিন্তু অনেক সিনেমাও হয়েছে এবং সেগুলো এখনও যথেষ্ট জনপ্রিয়. But why was Shakespeare called a poet? Because in those days, in the Elizabethan or in the Jacobean period, all plays or dramas were written in poetry. That was the practice. তৎকালীন যুগে ইংল্যান্ডে বা সারা ইউরোপেই যে নাটক বা যে কোনো সাহিত্য যা লেখা হতো সবই কিন্তু পোয়েট্রিতে অর্থাৎ কবিতায় লেখা হতো, গদ্যে কিছু লেখা হতো না. সেই জন্যই উইলিয়াম শেক্সপিয়ারকে কিন্তু পোয়েট বলা হয়ে থাকে. But apart from these 37 plays, Shakespeare had also written 2 long poems and 154 sonnets. And this sonnet number 18, is one of those sonnets. Shakespeare কিন্তু 154টা সনেট লিখেছিলেন আর 2টো লম্বা কবিতা লিখেছিলেন. এই 154টা সনেটের মধ্যে একটি সনেট যার নাম্বারটা সনেট নাম্বার 18 সেইটা তোমাদের সিলেবাসে ইনক্লুড করা হয়েছে. Shakespeare didn't give titles to those sonnets. There were only numbers, and the first line of the poem was used as the title. কিন্তু এই সনেটটি পড়ার আগে আমাদের কিন্তু জানতে হবে যে হোয়াট ইজ এ সনেট. সনেট জিনিসটা কি? তাহলে ফার্স্ট লেট মি টেল ইউ হোয়াট ইজ এ সনেট. A sonnet is a poem of 14 lines with a fixed rhyme scheme. সনেট হচ্ছে 14 লাইন বিশিষ্ট একটি কবিতা যার একটা নির্দিষ্ট ছন্দের ছক আছে, তাকে বলে সনেট. সনেট has its origin in Italy and it was first written in 12th century. The word sonnet is derived from the Italian word sonetto. ইটালিয়ান শব্দ সনেট্টো থেকে এই সনেট শব্দটি এসছে ইংল্যান্ডে. আর সনেট্টো মানে কি? SONETTO. সনেট্টো মিনস আ লিটল সং, একটা ছোট গান. সনেট্টো কথার ইটালিয়ান ভাষায় সনেট্টো কথাটার মানে হচ্ছে একটা ছোট গান. দ্যাট ইজ ইট ইজ বেসিক্যালি এ লিরিক, এটা একটা গীতি কবিতা. এবং সনেট সবচেয়ে বেশি পপুলার হয় আরও কয়েক শতক পরে, অর্থাৎ 14th সেঞ্চুরিতে. দেখা গেল যে পেট্রার্ক বলে একজন পণ্ডিত এবং অত্যন্ত বড় কবি আবির্ভাব হলো ইটালিতে, অ্যান্ড হি স্টার্টেড রাইটিং সনেটস ইন এ পার্টিকুলার ফর্ম. তিনি একটা বিশেষভাবে সনেট লেখা শুরু করলেন. তিনি কি করলেন, এই 14টা লাইনের মধ্যে তিনি 2টো স্ট্যান্জায় কবিতাগুলোকে লিখতে লাগলেন. প্রথম স্ট্যান্জাটার মধ্যে থাকতো 8টা লাইন, তাই এটাকে বলা হতো অক্টেভ, আর পরের স্ট্যান্জায় থাকতো 6টা লাইন, এটাকে বলা হতো সেস্টেট. এবং তাঁর লেখা সনেটগুলো, পেট্রার্কের লেখা সনেটগুলো এত পপুলার হয়েছিল যে সারা ইউরোপে
বিভিন্ন দেশের কবিরা ওই পেট্রার্কান ফর্মে সনেটগুলো লিখতে লাগলেন। এমনকি ইংল্যান্ডের পরবর্তীকালে যারা শেক্সপিয়ারের পরেও জন্মেছেন ইংল্যান্ডে, যেমন উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ, কিটস, এরাও কিন্তু পেট্রার্কান ফর্মে সনেট লিখেছেন। অর্থাৎ কবিতাটার মধ্যে দুটো স্ট্যান্সা থাকবে, প্রথম স্ট্যান্সায় 8টা লাইন যাকে বলা হতো অক্টেভ, পরের স্ট্যান্সায় 6টা লাইন যাকে বলা হতো সেস্টেট। But when Shakespeare started writing his sonnets, he invented his own form, and that is called Shakespearean sonnet. শেক্সপিয়ার কী করলেন, তিনি তার নিজের মতো করে সনেট লেখা শুরু করলেন। তিনি 14 লাইনের সনেট রাখলেন, কিন্তু তিনি কি করলেন, তিনি প্রথম 12টা লাইনকে 3টে স্ট্যান্সায় ভাগ করে নিলেন। অর্থাৎ প্রথমে উনি করলেন কি 3টে স্ট্যান্সা রাখলেন, যে 3টে স্ট্যান্সার মধ্যে 4টি করে লাইন থাকবে। কোনো কবিতায় একটা স্ট্যান্সায় 4টি লাইন থাকলে তাকে বলা হয় কোয়াট্রেন। তিনি করলেন কি 3টে কোয়াট্রেন লিখলেন, তারপরে 2টো লাইন লিখলেন, তাহলে কি হলো, ওই 12 আর 2 14টা লাইনের তার সনেট হলো। অর্থাৎ এবং লাস্টে যে 2টো লাইন লিখলেন সেই 2টো লাইনের মধ্যে পরস্পরের অন্তমিল হতো, এটাকে বলা হয় কাপলেট। অর্থাৎ 2টো লাইন, কবিতার মধ্যে 2টো লাইন যদি পরস্পরের সাথে অন্তমিল হয় তখন তাকে বলে কাপলেট, COUPLET। তাই শেক্সপিয়ার যে সনেটগুলো লিখেছিলেন তার ফর্মটা কি না, 3 কোয়াট্রেন্স অ্যান্ড এ কাপলেট, 3টে কোয়াট্রেন আর তার শেষে একটা কাপলেট, যেখানে লাস্টে 2টো লাইন দিয়ে তিনি কবিতাটা শেষ করতেন। এবং আরেকটা জিনিস এখানে বলার আছে, সেটা হচ্ছে যে এই কাপলেটগুলোকে, শেক্সপিয়ারের সনেটের যে কাপলেট তাকে বলা হতো কনক্লুডিং কাপলেট। কেন না, প্রথম 12টি লাইনের মধ্যে শেক্সপিয়ার যে আইডিয়াটার কথা বলতেন কবিতার মধ্যে, শেষ 2টো লাইনে যেন তার একটা সিদ্ধান্তে উনি উপনীত হতেন বা তার একটা উপসংহার যেন তিনি দিতেন, তাই এটাকে বলা হতো কনক্লুডিং কাপলেট। এইবার এই যে আমি প্রথমেই বলেছিলাম যে সনেট ইজ এ পোয়েম অফ 14 লাইন্স উইথ এ ফিক্সড রাইম স্কিম, একটা নির্দিষ্ট ছন্দের ছক আছে। শেক্সপিয়ারও কিন্তু এই 154টা সনেটই একটা নির্দিষ্ট রাইম স্কিমে লিখেছিলেন। শেক্সপিয়ার সনেটের রাইম স্কিমটা কি, ABAB, CD EF GG। তোমরা ভাবছো স্যার এসব কী সব বলছেন ABCD। কবিতাটা পড়ে আমি যদি বোঝাই তাহলে দেখবে এটা বুঝতে কোনোই অসুবিধা হচ্ছে না, খুবই ইজি ব্যাপার। লেটস রিড আউট দ্য ফার্স্ট সনেট, the first stanza or first quatrain. Shall I compare thee to a summer's day? Thou art more lovely and more temperate. Rough winds do shake the darling birds of May, and summer's lease hath all too short a date. এই যে 4টে লাইনের স্ট্যান্সা, এটাকে বলা হচ্ছে কোয়াট্রেন। এই ফার্স্ট কোয়াট্রেনের ফার্স্ট লাইনের শেষে দেখো একটা ওয়ার্ড আছে ডে, DAY, ডে। লাস্টে আছে দেখো ডে, ফার্স্ট লাইনের লাস্ট ওয়ার্ড হচ্ছে ডে। এই ডে, এই সাউন্ডটাকে যে এই সাউন্ডটাকে আমি যদি ধরি তাহলে দেখবে আমরা সেকেন্ড লাইনের শেষে একটা ওয়ার্ড পাচ্ছি টেম্পারেট, টেম্পারেট, তার শেষে আছে এট, আর এই এট সাউন্ডটাকে আমি ধরছি বি। ঠিক আছে, এবার থার্ড লাইনে আমরা যদি চলে যাই, থার্ড লাইনের শেষে আমরা পাচ্ছি মে। তাহলে দেখো ওই ডের সাথে মেয়ের মিল হচ্ছে, এ মিল হচ্ছে, তাহলে এটাকে আমি আবার বলতে পারি এ। কারণ ফার্স্টে আমি ডেটাকে ধরেছি, তাহলে মেয়েটাও হবে, কেন ওই শেষে সাউন্ডটা আছে। এবার ফোর্থ লাইনের শেষে আছে ডেট, টেম্পারেট, এই এটটাকে আমি বলেছিলাম বি, তাহলে ডেটের শেষে আছে এট, তাহলে এটাকে আমি ধরলাম বি। তাহলে কি হলো, প্রথম স্ট্যান্সা বা প্রথম কোয়াট্রেনের রাইম স্কিমটা কি হলো, AB। অর্থাৎ ডে হচ্ছে এ, মেও হচ্ছে এ, আর টেম্পারেট হচ্ছে বি, আর ডেট হচ্ছে বি। তাহলে AB। বোঝা গেল? Now come to the second quatrain. Let us first read the quatrain. Sometime too hot the eye of heaven shines, and often is his gold complexion dimmed, and every fair from fair sometime declines, by chance or nature's changing course untrimmed. এই সেকেন্ড কোয়াট্রেনের ফার্স্ট লাইনের শেষে আছে দেখো শাইন্স, SHINES, শাইন্স, এই আইন্স, এই ES আছে, এই এসটাকে আমরা ধরছি, একটা নতুন শব্দ পেলাম এখানে, তাই আমরা এটাকে ধরবো সি। এবার থার্ড লাইনের শেষে দেখো আছি ডিক্লাইন্স, শাইন্সের সাথে ডিক্লাইন্স এই অন্তমিল হচ্ছে, এখানেও একটা আইন্স পাচ্ছি,
তাহলে শাইন্স, এখানে ডিক্লাইন্স, তাহলে এখানে আবার আমরা সি পেলাম। আর সেকেন্ড লাইনের শেষে আছে দেখো ডিমড, ডিমড, এই ইমড এইটাকে আমরা যদি ডি ধরি তাহলে ফোর্থ লাইনের শেষে পাচ্ছি আনট্রিমড, তাহলে এখানেও একটা ইমড আছে, তাহলে এটাও ডি হলো। তাহলে সেকেন্ড কোয়ার্টারের রাইম স্কিম কী হলো? সিডি সিডি। খুবই ইজি, দেখো সায়েন্সের সাথে ডিক্লাইন্স ম্যাচ হলো, তাই হচ্ছে সিসি, আর ডিমডের সাথে ট্রিমড আনট্রিমড ম্যাচ হলো, তাই হলো ডিডি, তাহলে সিডি সিডি। তাহলে সেকেন্ড কোয়ার্টারের রাইম স্কিমটা কি? সিডি সিডি। নাও কাম টু দ্য থার্ড কোয়ার্টারেন। But the eternal summer shall not fade, nor lose possession of that fair thou wast, nor shall death brag thou wanderest in his shade, when in eternal lines to time thou growest. দেখো থার্ড স্ট্যান্জার or থার্ড কোয়ার্টারের ফার্স্ট লাইনের শেষে আছে দেখো ফেড, FADE, ফেড। তাহলে ফেড, এই এডটাকে আমরা একটা নতুন নাম দিচ্ছি, সেটা হচ্ছে ই। এবার এই স্ট্যান্জার থার্ড লাইনে গিয়ে দেখো শেড আছে, এই ফেডের সাথে শেডের ম্যাচ হলো, তাই আমরা ওইটাকে ফেডটাকে যখন ই বলেছিলাম তাহলে শেডটাকে ইউ বলছি, ই হলো। আর থার্ড স্ট্যান্জার লাস্টে আছে দেখো ওস্ট, OWST, এটা অ্যাকচুয়ালি ওয়েনেসডে পরে পড়ার সময় বলবো আমরা। এখন দেখো OWST, ওস্ট, আর ফোর্থ লাইনে হচ্ছে গ্রোস্ট, তাহলে এই দুটোর ম্যাচ হলো। তাহলে ই এটাকে ওস্টটাকে যদি STটাকে যদি আমরা এফ ধরি তাহলে গ্রোয়েস্ট, এখানেও একটা এফ পাচ্ছি, তাহলে এখানে রাইম স্কিমটা কী হলো? ইএফ 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 ইএফ, কেন ফেডের সাথে শেড ইই আর ওস্টের সাথে গ্রোয়েস্ট FF। তাহলে তিনটে কোয়ার্টারের রাইম স্কিম এভাবে দাঁড়ালো, ABAB, CDCD, EF। এবার আমরা আসছি কাপলেটটাতে, লাস্টে যে কাপলেট আছে। So long as men can breathe or eyes can see, so long lives this and this gives life to thee. দেখো সি এর সাথে দি এর ম্যাচ হলো, তাহলে আমাদের একটা নতুন সাউন্ড দিয়ে এটা শেষ হচ্ছে সি ই, এটাকে যদি জি ধরি, মানে এই রাইমটাকে যদি আমি জি ধরি তাহলে সি এর সঙ্গে দি, এখানেও একটা ই পাচ্ছে, তাহলে এটাও হলো জি, তাহলে রাইম স্কিমটা হলো কাপলেটের জি। তাহলে এইভাবে আমরা পুরো কবিতাটার রাইম স্কিমটা কীভাবে দেখছি। ফার্স্ট কোয়ার্টারের রাইম স্কিম হচ্ছে ABAB, সেকেন্ড কোয়ার্টারের রাইম স্কিম CDCD, থার্ড কোয়ার্টারের রাইম স্কিম EF, এবং কাপলেট বা কনক্লুডিং কাপলেটের রাইম স্কিম হচ্ছে জিজি। শেক্সপিয়ার কিন্তু এই 154টা সনেটই এই রাইম স্কিমে লিখেছিলেন এবং এইভাবেই উনি লিখেছিলেন। ইংল্যান্ডে অনেক কবি পরবর্তীকালে শেক্সপিয়ারিয়ান সনেট যেভাবে লিখেছেন, অনেক কবি সেভাবে লিখেছেন, অর্থাৎ 3 কোয়ার্ট্রেন্স অ্যান্ড এ কনক্লুডিং কাপলেট, এই ফর্মুলাতে লিখেছিলেন, এবং তারাও এই রাইম স্কিমটাই ফলো করতেন, ABAB, CDCD, EF, জিজি। আবার বহু কবি, অনেক পোয়েটস আবার লিখেছিলেন ওই পেট্রার্কান ফর্মে, সেই জন্য পেট্রার্কান ফর্মটাকে ইংল্যান্ডের কবিরা লিখলেও সেটাকে ইটালিয়ান সনেটও বলা হয়ে থাকে। তাহলে উইথ দিস টুডে আই অ্যাম কলিং ইট এ ব্রেক। আমি পুরো কবিতাটা আজকে আলোচনা করলাম না, কারণ এই কবিতাটার মানে আলোচনা করবার জন্য আরেকটা ভিডিও দরকার আছে। আমি পুরোটা একসঙ্গে করলে দ্যাট উড হ্যাভ বিন আ ভেরি লং ভিডিও অ্যান্ড ইট উড বি ডিফিকাল্ট টু আপলোড ইট ইন ইউর স্কুলস ওয়েবসাইট। আশা করি তোমরা, আমি আজকে কি করলাম যে ইন্ট্রোডাকশনটা দিলাম, I told you a few words about Shakespeare, then I told you about the sonnet and the two type of sonnets, Petrarchan sonnet and Shakespearean sonnet, and the form of Shakespearean sonnet. Now what you have to do is watch this video very carefully and if required repeatedly, listen to me very minutely, and then read the poem, and I am sure you will be able to understand the rhyme scheme and the pattern of Shakespearean sonnet. Watch for my next video. In my next video I will discuss line by line meaning of this poem, sonnet number 18 by William Shakespeare. Stay safe, stay indoors. Till then, cheer.